আপনাদের সবাইকে স্বাগত পূর্বাচল রিজেন্ট টাউন সংবাদ সংলাপে। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। আজ আমরা কথা বলবো করোনাকালে ভ্যাকসিনের প্রাপ্যতা নিয়ে এবং ভ্যাকসিন সম্পর্কে কি কি অগ্রগতি কতদূর হয়েছে সেসব জানার চেষ্টা করব। আমাদের সাথে সুদূর অস্ট্রেলিয়া থেকে যোগ দিচ্ছেন অধ্যাপক ডাক্তার আবুল হাসনাত মিল্টন, চেয়ারম্যান ফাউন্ডেশন ফর ডক্টর সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, এফডিএসআর। ইংল্যান্ড থেকে লন্ডন থেকে যুক্ত হয়েছেন ডক্টর আবদুল্লাহ জাকারিয়া, ক্লিনিক্যাল লিড ডিজিটাল ট্রান্সফরমেশন, ন্যাশনাল হেলথ সার্ভিস লন্ডন। এবং ঢাকা থেকে যুক্ত হয়েছেন নুরুল ইসলাম হাসিব, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ পোস্ট। আপনাদের তিনজনকেই স্বাগত। করোনা মহামারীর এই সময় সারা বিশ্ব তাকিয়ে আছে ভ্যাকসিনের দিকে। ইউরোপ, আমেরিকার পাশাপাশি এশিয়ার শক্তিধর রাষ্ট্রগুলো করোনা ভ্যাকসিন তৈরিতে কাজ করছেন। ঠিক এই সময় এসে আবদুল্লাহ জাকারিয়া, আপনার কাছে জানতে চাইব, বিজ্ঞানীরা তো অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং কয়েকদিন ধরে আমরা গণমাধ্যমে বেশ উৎসাহব্যঞ্জক খবর পাচ্ছি যে অক্সফোর্ড থেকে, চীন থেকে, রাশিয়া থেকে কোনটি কোন পর্যায়ে আছে বলে আপনার ধারণা, কখন বাজারে আসতে পারে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য এবং আপনার মাধ্যমে যারা শুনছেন তাদেরকেও ধন্যবাদ। ভ্যাকসিন নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে, কারণ এটা এই যে ভ্যাকসিনেশন তৈরির জন্য শুধু একটি প্রতিষ্ঠান বা একটি দেশ কিন্তু না, পৃথিবীর প্রায় বহু দেশ, প্রায় 165টি ভ্যাকসিনের কার্যক্রম চলছে। তার মধ্যে 27টি ভ্যাকসিন কিন্তু মানবদেহে ট্রায়াল হচ্ছে এবং এই 27টির মধ্যে ইউকেতে মানবদেহে ট্রায়াল হচ্ছে দুটো প্রতিষ্ঠানের, একটি হচ্ছে ইম্পেরিয়াল কলেজের আর একটা হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়টা কিন্তু সর্বপ্রথম শুরু হয়েছিল মে মাসে, মানবদেহে প্রথম ট্রায়াল শুরু হয়। আপনি জেনে থাকবেন যে ভ্যাকসিনের জন্য প্রথমে প্রি ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়। তো এই ক্ষেত্রে এই ভ্যাকসিনের জন্য কিন্তু প্রি ক্লিনিক্যাল ট্রায়ালকে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ অ্যানিমেলের উপরে, পশু যেমন বানর অথবা ইঁদুরের উপরে যে টেস্ট করা হয় ভ্যাকসিনের জন্য সেটি বাদ দিয়ে সরাসরি ফেজ 1 ট্রায়ালে যাওয়া হয়েছিল। সেটা মে মাসের পরে ছোট আকারে করা হয়েছিল, তারপরে ফেজ 2 তে যাওয়া হয়। এই ফেজ 2 এর যে রেজাল্ট সেটা ল্যান্সেটে প্রকাশিত হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, এবং প্রায় একই দিনে চায়না থেকেও একটি ভ্যাকসিনের প্রতিবেদন ল্যান্সেটে প্রকাশিত হয়েছে। তো শুধু যদি আমি যুক্তরাজ্যের দিকে তাকাই, এখানে আসলে 3টি প্রতিষ্ঠান ভ্যাকসিন তৈরি করছে বা করার প্রক্রিয়াতে আছে। একটি হচ্ছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, একটি ইম্পেরিয়াল কলেজ, আর একটা হচ্ছে ভ্যালনেভা নামে একটি ছোট প্রতিষ্ঠান, সেটা স্কটিশ একটি প্রতিষ্ঠান, সেটিও কিন্তু ভ্যাকসিন তৈরি করার কাজে এগিয়ে যাচ্ছে। তো ব্রিটিশ সরকারের পক্ষ থেকে কিন্তু শুধু দেশের ভিতরে যে 3টি প্রতিষ্ঠান কাজ করছে তাদেরকেই শুধু অর্থলগ্নি করেনি, ইনভেস্ট করেনি ভ্যাকসিন পাওয়ার জন্য, তারা দেশের বাইরেও অন্যান্য দেশ থেকেও ভ্যাকসিন যেন কোনটা আগে তৈরি হবে আর কোনটা বেশি ইফেক্টিভ হবে, এখানে দুটো বিষয় আসলে প্রণিধানযোগ্য। একটি হচ্ছে ভ্যাকসিন তৈরি করার ক্ষেত্রে ইফেক্টিভনেসটা কেমন হবে, অর্থাৎ কতদিন এই ভ্যাকসিন আপনাকে প্রতিরক্ষা দিবে, সেটি আননোন এখন পর্যন্ত, এটা একটা। আর এটা হচ্ছে সেফটি ট্রায়াল যেটা হয়েছে এতদিন পর্যন্ত, এখন পর্যন্ত জানা গেছে যে বড় ধরনের কোনো মারাত্মক সাইড ইফেক্ট কিন্তু এই ভ্যাকসিন থেকে পাওয়া যায়নি। আপনারা জানবেন অক্সফোর্ডের যে ভ্যাকসিন ট্রায়াল ছিল সেখানে সামান্য কিছু সাইড ইফেক্ট ছিল, সেটি প্যারাসিটামল জাতীয় ওষুধ ব্যবহারের মাধ্যমে নিরাময় করা গেছে। সুতরাং সেফটি নিয়ে প্রশ্ন খুব একটা বড় না, বড়টা হচ্ছে যে ইফেক্টিভনেস নিয়ে, অর্থাৎ অ্যান্টিবডি যেটি তৈরি হচ্ছে শরীরে সেটি কতদিন থাকবে এবং কতটুকু কার্যকরী হবে, সেটা হচ্ছে বড় কথা। তো ভ্যাকসিন তৈরি করার যে প্রতিযোগিতা এখন চলছে, আমরা জানি চায়নাতে বেশ কিছু প্রতিষ্ঠান কাজ করছে এবং চায়নাতে একটি প্রতিষ্ঠান তাদের আর্মিদের উপরে সেটি ব্যবহার করার অনুমতি দিয়েছে। আমেরিকাতে চলছে, অস্ট্রেলিয়াতেও চলছে এবং জার্মানিতে বায়োনটেক সেখানেও কাজ করছে। তো ইউকে সরকার কিন্তু, আমি এই জন্য এই কথাগুলো বলছি, যে একটি দেশে তার জনগণকে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে সেই দেশের ভিতরে যে গবেষণা হচ্ছে তা সেখানেই কিন্তু তাদের প্রচেষ্টা সীমাবদ্ধ নয়। যেমন ব্রিটিশ সরকার কিন্তু দেশের বাইরে যে সমস্ত প্রতিষ্ঠান কাজ করছে, যেমন জার্মানির বায়োনটেকে ইনভেস্ট করেছে সেখান থেকে যেন ভ্যাকসিন পায়, তার ব্রিটেনের বাইরে আমেরিকার প্রতিষ্ঠানেও কিন্তু লগ্নি করেছে যাতে সেখান থেকে যেন ভ্যাকসিন পায়। এখানে একটা ভ্যাকসিন টাস্ক ফোর্স গঠন করা হয়েছে ব্রিটেনে। সেই টাস্ক ফোর্সের কাজ হচ্ছে, সেটি আসলে বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে। কারণ আপনারা জানবেন আসলে ভ্যাকসিন গুলো যদিও গবেষণা হয় কিন্তু বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি গুলোতে, কিন্তু সেগুলো তৈরি করে একটি প্রাইভেট প্রতিষ্ঠান, অর্থাৎ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো, অর্থাৎ যারা ভ্যাকসিন তৈরি করে তারা কিন্তু একটি প্রাইভেট এন্টিটি। তো যার জন্য এটি বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে, যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে
সমন্বয় রেখে তারা এই একটি টাস্ক ফোর্স গঠন করেছে, যার মাধ্যমে সারা পৃথিবীতে যেসব জায়গায় ট্রায়াল গুলো অ্যাডভান্স স্টেজে রয়েছে, অর্থাৎ ফেজ 3 তে রয়েছে, সেসব জায়গায় তারা যোগাযোগ করছে এবং সেখানে তারা অর্থ লগ্নি করেছে এই জন্য তারা যেন প্রথমেই সেই ভ্যাকসিনটা পেতে পারে, যাতে তাদের জনগণের মাঝে সেটি বিতরণ করা যায়। আমি আপনার কাছে আরেকটু একটু জেনে রাখি, যেহেতু প্রসঙ্গটা উঠালেনি, রাশিয়ার বিরুদ্ধে যে হ্যাকিংয়ের অভিযোগ আসছে ওইটা কি এখনো বলবৎ আছে? রাশিয়া যেটা ব্রিটেন থেকে উঠেছে। এই যে এসপিওনেজ মানে স্পাইং করা এবং তাদের যে গবেষণালব্ধ যে রিসার্চ পেপার চুরি করার বিষয়টি, এটি একটি অভিযোগ আকারে এসেছে, কিন্তু রাশিয়া বলছে যে তাদের এই ধরনের কোনো ধরনের প্রমাণ নাই, এবং তারা এটাও বলছে যে ভ্যাকসিন গুলো যে তৈরি হচ্ছে, যেমন এখানে অক্সফোর্ড ইউনিভার্সিটি যেটি তৈরি করছে এবং অ্যাস্ট্রাজেনিকার মাধ্যমে যেটি সারা পৃথিবীতে বিতরণ করার কথা রয়েছে, তাতে সারা পৃথিবীর মানুষরাই পাওয়ার কথা। 2 বিলিয়ন ডোজ তার তৈরি করবেন, তো সেই ক্ষেত্রে কিন্তু তাদেরও বাদ যাওয়ার কথা না। এবং সেই প্রশ্নটা আসলে ব্রিটিশ সরকার যদিও দোষারোপ করছে, কিন্তু যখন এই প্রশ্নটা আসলে ভ্যাকসিন টাস্ক ফোর্সের প্রধানকে করা হয়েছিল, তারা বলছে যে আমরা যদি ভ্যাকসিন তৈরি করি সেটা রাশিয়াও বাদ যাবে না, রাশিয়াও সেই ভ্যাকসিন পাবে। সুতরাং আচ্ছা। সেটা চুরি করার বিষয়টি আসলে সরকারিভাবে অভিযোগ করা হয়েছে, এবং এটুকু বলা যেতে পারে যে রাশিয়া শুধু ওই তাদের বিরুদ্ধে অভিযোগ শুধু যে ভ্যাকসিনের রিসার্চ পেপার চুরি করা সেটা না, তারা বিভিন্ন ক্ষেত্রে এসপিওনেজ চালিয়ে থাকে এবং বিভিন্ন ধরনের কম্পিউটার হ্যাকিং এর অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে, যেমন নির্বাচনকে প্রভাবিত ইনফ্লুয়েন্স করা করার এটা ব্যাপারেও তাদের জি, জি। বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আমি একটু মিল্টন ভাই, অস্ট্রেলিয়াতে ভ্যাকসিনের অগ্রগতিটা যদি একটু জানান, আপনার কাছে অবশ্য অন্য প্রশ্ন আছে আমার। অস্ট্রেলিয়া আমাদের অস্ট্রেলিয়ার 3টা ভ্যাকসিনের ট্রায়াল চলছে। ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডের দুটো ভ্যাকসিনের ট্রায়াল করছে, একটা প্রফেসর পল ইয়াং এর নেতৃত্বে আর একটা প্রফেসর পল গ্রিফিনের নেতৃত্বে। আর একটা হলো ফ্লিন্ডার্স ইউনিভার্সিটির একটা গ্রুপ, তারা কোভ্যাক্স 19 নামে একটা ভ্যাকসিন ট্রায়াল করছে। অস্ট্রেলিয়ার একটা মে মাসে ফেজ 1 শুরু হয়েছিল, সেইটার ট্রায়ালটা শেষ হয়েছে ফেজ 1। এখন তারা এ মাসের বাকি যে কদিন আছে, যে কোনো একদিন এটার ট্রায়াল ফেজ 1 এর রেজাল্টটা তারা পাবলিশ করবে। আর বাকি দুটো গ্রুপই জুলাই মাসে ফেজ 1 শুরু করেছে, তারা এখনো মানে ডেটাটা কমপ্লিট করেনি। তাই আমি একটু ফেজ 1 টু 3 এর ব্যাপারটা একটু সংক্ষেপে বলে নিই দর্শকদের সুবিধার্থে। যেটা জাকারিয়া বললো যে প্রথমে অ্যানিমেলের উপরে একটা প্রি ক্লিনিক্যাল ট্রায়াল হয়, তারপরে আমরা ফেজ 1 টু 3 করি। ফেজ 1টা হলো আমরা দেখি যে বিভিন্ন ডোজ দিয়ে দেখি, লো ডোজ থেকে শুরু করে যে কোন ডোজটা আসলে সেফ। তো এখানে ডোজ এবং সেফটিটা ইনশিওর করি ফেজ 2 তে, এবং ফেজ 1 এ আমরা সাধারণত 30-40 জন নিই, কিন্তু এখন যে ট্রায়াল গুলো ফেজ 1 এ হচ্ছে এগুলো আমরা দেখছি 100-150 করে পার্টিসিপেন্ট নেওয়া হচ্ছে। ফেজ 2টা হলো যে আমরা লোক সংখ্যা পার্টিসিপেন্টস আরো একটু বাড়াই, এটা 200 থেকে 400 বা তারও বেশি হতে পারে। ফেজ 2 তে আমরা বলি এফিকাসি ট্রায়াল, অর্থাৎ এই ডোজে, এই সেফটি ডোজে দিলে সেটা মানুষের শরীরে কতখানি কার্যকর হয়। যে আর ফেজ 3টা হলো এটাকে আমরা তখন হাজার হাজার লোকের উপরে এই এই ভ্যাকসিনটা প্রয়োগ করে থাকি, এবং এর সাথে একটা তুলনামূলক কম্পারিজন গ্রুপ থাকে। সেটা হতে পারে যে স্ট্যান্ডার্ড থেরাপি অথবা কোনো প্লাসিবো দিতে পারি, যে এই ভ্যাকসিনের মতোই কিন্তু সেটা আসলে ভ্যাকসিন না। তো এই ফেজ 3টা যখন হবে তখনই আমরা আসলে বলতে পারবো যে এটা কার্যকর। এবং সেই ফেজ 3 ট্রায়ালটা অক্সফোর্ডের ভ্যাকসিনের ফেজ 3 ট্রায়াল হচ্ছে, চায়নার ভ্যাকসিনের ট্রায়ালটা হচ্ছে, কিন্তু অস্ট্রেলিয়ার সবগুলোই ফেজ 1 এ এখনো আছে। এবং আমরা আমাদের এই 3টি গ্রুপই আবার ফেজ 2, 3 এর প্রস্তুতিটা নিয়ে রেখেছে। যদি ফেজ 1 সাকসেসফুল হয় তাহলে তারা ফেজ 2 তে যাবে, ফেজ 2 সাকসেসফুল হলে ফেজ 3 তে যাবে। এই হলো অস্ট্রেলিয়ার আপডেট। এছাড়াও আন্তর্জাতিক যে নেটওয়ার্কটা ভ্যাকসিন নিয়ে কাজ করছে, তার সাথে অস্ট্রেলিয়ার যে CSIRO, একটা কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন, আমাদের সবচেয়ে বড় গবেষণা প্রতিষ্ঠান। CSIRO এই অক্সফোর্ড এবং অন্যান্য ইন্টারন্যাশনাল যে এফোর্ট গুলো আছে তাদের সাথে যোগাযোগ মেনটেন করছে। এই হলো অস্ট্রেলিয়ার অগ্রগতি। আমি আপনার কাছে একটা জানতে চাইবো যে অস্ট্রেলিয়া, ব্রিটেন, আমেরিকা এগুলোর বাইরে চীন এবং রাশিয়া যে ধরনের রিসার্চ করছে, আশা করছি যে আপনারাও সে বিষয়ে নজর রাখছেন, আপনারা যেহেতু চিকিৎসা শাস্ত্রে আছেন এবং এই নিয়ে কাজ করছেন। এখন এই রেজিমেন্টের সোসাইটিগুলোতে যে ধরনের, দেশগুলোতে যে ধরনের ঔষধ বা ভ্যাকসিনের মতন জিনিস আবিষ্কৃত হয় বা কাজ শুরু করে, সেগুলোর শেষ পর্যন্ত নির্ভরতা কতটা থাকে?
না দেখেন, আমি বিজ্ঞানের জায়গা থেকে কথা বলতে পারি। বিজ্ঞানের এবং এই পদ্ধতিগুলো, এই যে এটাকে আমরা বলি র্যান্ডমাইজড ক্লিনিক্যাল ট্রায়াল, ফেজ 1, ফেজ 2, ফেজ 3, এই ক্লিনিক্যাল ট্রায়াল করার যে মেথোডোলজি, এটা আমার ব্যক্তিগত বিশেষজ্ঞর জায়গাটা এটাই। আমি এটা নিয়ে কাজ করি যেহেতু আমি এপিডেমিওলজিস্ট। সো আমরা আসলে দেখি যে কোনো ট্রায়ালের পরে আমরা তার মেথডস গুলো দেখি, আমরা তাকে ক্রিটিক্যালি রিভিউ করি, আমরা যেটা বলি সেটা পাবলিশড হয় ইন্টারন্যাশনাল পিয়ার রিভিউড জার্নালে, এবং আমরা দেখি যে সেটা মেথোডোলজিক্যালি সাউন্ড কিনা, সেটা যে সাফল্য দাবি করছে যেটাকে আমরা বলি ইফেক্টিভনেস, সেই ইফেক্টিভনেস মেজারমেন্টটা ঠিক আছে কিনা। সো আমরা আমাদের কিছু পয়েন্টস আছে সাকসেস মেজার করার জন্য, আমরা সেইভাবেই দেখি। সুতরাং আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট না এটা চায়না না রাশিয়া না ইউএসএ বা ইউকে, আমরা দেখি যে এটা মেথোডোলজিক্যালি সাউন্ড কিনা এবং এটা আসলে ইফেক্টিভ কিনা, এবং এটা কোনো রকেট সায়েন্স না। এপিডেমিওলজি হ্যাজ মানে এটা আমরা ওই ইজ ভেরি ইজি ফর আস টু ক্রিটিক্যালি রিভিউ, এবং ওয়ার্ল্ডের তো অনেক বড় বড় সায়েন্টিস্ট এই টোটাল প্রক্রিয়াগুলোর উপরে নজর রাখছে। হ্যাঁ, তো এখানে শর্টকাট কোনো পথ নাই, বিজ্ঞানের পথগুলো কিন্তু খুবই লজিক্যাল। আমাদের এ পর্যন্ত অর্জিত জ্ঞানের সর্বোচ্চ যুক্তি দিয়েই আমরা এটার সাফল্য ব্যর্থতা নির্ণয় করি। সুতরাং আমি মনে করি যে এখন পর্যন্ত যেভাবে আগাচ্ছে, এবং একটা জিনিস যে আমাদের শরীরে যদি করোনা ভাইরাস ঢোকে স্বাভাবিক, তাহলে একটা অ্যান্টিবডি তৈরি হয় স্বাভাবিকভাবেই, যারা ভালো হয়ে গেছে তাদের শরীরে আমরা অ্যান্টিবডি পেয়েছি। কিন্তু এইসব এই ভ্যাকসিন গুলোতে যেগুলো ফেজ 1 এবং ফেজ 2 পার হয়েছে, ফেজ 2 তে আমরা দেখেছি যে ভ্যাকসিনের ফলে যে অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে সেটা আমাদের যে ন্যাচারাল অ্যান্টিবডি তৈরি হচ্ছে করোনা ভাইরাসের ফলে, তার চেয়ে ভ্যাকসিন জেনারেটেড অ্যান্টিবডিটা কিন্তু অনেক স্ট্রং। এই জায়গাটা আমাদের একটা আশার জায়গা তৈরি করছে। আর কতদিন থাকবে যেটা জাকারিয়া বললেন, এটা এটা একটা সায়েন্টিফিক প্রশ্ন, যে যে অ্যান্টিবডিটা জেনারেট হবে সেটা কতদিন থাকবে, এবং সেটা আমাদের আসলে ওইটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। এবং ফেজ 3 পরেও আমরা ফেজ 4 করি, যে যদি ভ্যাকসিন মার্কেটে আসে ওইটা তখনও সার্ভিলেন্সে থাকে, আমরা বলি যে পোস্ট মার্কেট সার্ভিলেন্স বা ফেজ 4। সুতরাং ভ্যাকসিন আপাতত ফেজ 3 তে সফল হলে এটা মানবদের ব্যাপক হারে যখন প্রয়োগ হবে, তারপরেও আমরা দেখব যে এটা আসলে কন্টিনিউ করছে কিনা, বা এটা পরবর্তীতে এটা সাকসেস লিমিটেড কিনা। এগুলো আমরা, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। এই ধারাবাহিক জায়গাটা আমাদের আমরা যাব বৈজ্ঞানিক ভাবেই, এবং এই নির্ধারিত পথ বেয়েই আমাদের আগামীতে হাঁটতে হবে। নুরুল ইসলাম হাসিব, আপনি যেহেতু বিষয়গুলোর দিকে নজর রাখছেন, বাংলাদেশে ভ্যাকসিন তো আর তৈরি করতে পারবে না, যদিও একটি স্থানীয় কোম্পানির উদ্যোগ ছিল, এবং কিন্তু বাংলাদেশ ভ্যাকসিনটা পাওয়ার ক্ষেত্রে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিএমআরসি কী ধরনের কাজ করছে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে একটু জানান। ধন্যবাদ জিটিভিকে। আমার ভালো লাগছে যে আমার টকশোর আর দুইজন হচ্ছে আমার শ্রদ্ধেয় বড় ভাই, মিল্টন ভাই এবং জাকারিয়া ভাই। তো প্রথমে যেটা হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে এটা দুইটা অ্যাঙ্গেল, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল, একটা ন্যাশনাল, মানে ইন্টারন্যাশনাল পলিসি, ন্যাশনাল প্ল্যান, এবং এই দুইটার সমন্বয়। আমি এই জিনিসটাকে এইভাবে দেখি, মানে সময় দিলে আমি ব্যাখ্যা করতে পারি। সেটা হচ্ছে যে আপনার ইন্টারন্যাশনাল হচ্ছে কেন, যেহেতু আপনার ভ্যাকসিনটা বাহির থেকে আসবে, এবং দেখবেন বাংলাদেশ আমাদের জাতিসংঘের যে পার্মানেন্ট মিশন থেকে প্রায় প্রতিদিনই প্রোগ্রাম হচ্ছে, এবং প্রোগ্রামে বাংলাদেশ সবসময় একটা কথা বলে যে ইকুইটেবল অ্যাক্সেস, ইকুইটেবল ডিস্ট্রিবিউশন, ফেয়ারনেস, তারপর হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি, এইসব কথাবার্তা বলে। বিকজ হচ্ছে আমরা বা আমাদের মতো দেশগুলি যাতে এই অ্যাক্সেসটা পায়, কারণ এই ভ্যাকসিনটা যদি আমাদের দেশে হবে না। দ্বিতীয় কথা হচ্ছে আমার লোকাল প্ল্যানিং হচ্ছে, ধরুন ভ্যাকসিনটা চলে আসলো হঠাৎ করে ডিসেম্বরে, তো এখন আপনি কিভাবে এটাকে রোল আউট করবেন? বাংলাদেশ 17 কোটি মানুষ, আপনি 17 কোটি মানুষকে ভ্যাকসিন দিতে পারবেন না। তার মানে এটা ব্যবস্থাটা কি হবে, এবং সেটার জন্য আমার ক্যাপাসিটি আছে কিনা? আমার ইপিআই কিন্তু বাচ্চাদের শুধু ভ্যাকসিন দিয়ে অভ্যস্ত, ধরেন 10 লাখ, 15 লাখ, 20 লাখ বাচ্চা দেয়, এখানে কোটি কোটি। সেক্ষেত্রে আপনার এটার স্টোরেজ সিস্টেমটা কি হবে? এই পুরো একটা মেকানিজম, আপনার 2 বছরের একটা প্ল্যান লাগবে। তৃতীয় যেটা হচ্ছে এই ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল একটা সমন্বয়, যেটা আমরা প্রথমেই ফেল করেছি। সেটা কিরকম? আপনি দেখবেন এই যে মিল্টন ভাই, জাকারিয়া ভাইয়ের বক্তব্য থেকে চলে আসছে যে রাশিয়ান ইস্যু চলে আসছে, তাই না? আপনার চায়নার ইস্যু চলে আসছে। আপনি দেখছেন যে এই শেষ পর্যন্ত এই প্যান্ডেমিক নিয়ে এমন অবস্থা হয়ে গেছে যে চায়না এবং ইউএস তাদের মিশন পর্যন্ত ক্লোজ করছে, একজন আরেকজনের এই লেভেলে চলে গেছে। এটার মধ্যে একটা ইন্টারন্যাশনাল পলিটিক্সও আছে। তো বাংলাদেশে আপনি হঠাৎ করে আইসিডিডিআরবি থেকে একজন সায়েন্টিস্ট, তিনি চায়নার একটা ভ্যাকসিনের প্রপোজাল জমা দিলেন, প্রোটোকল, বিএমআরসি তার এথিক্যাল ক্লিয়ারেন্স দিয়ে দিল। দেওয়ার পরের দিন হচ্ছে আপনার স্বাস্থ্য সচিবের যদিও এখতিয়ার নাই, বিকজ বিএমআরসি হচ্ছে আপনার একটা স্বতন্ত্র বডি,
স্বাস্থ্য সচিব বলে দিল এই ভ্যাকসিন হবে না, তারপর পররাষ্ট্র মন্ত্রণালয় আমরা কিছু জানিই না। সো এই যে সমন্বয়টা, প্রথম কথা হচ্ছে বিএমআরসি বোর্ডে যারা আছে তাদেরকে এটা বুঝতে হবে, অথবা অথবা সরকারের যারা স্বাস্থ্যে বা পররাষ্ট্রে আছে তাদেরকেও তাদের ইনফর্ম করে রাখতে হবে যে থিংস আর হ্যাপেনিং ইন দ্যাট ওয়ে। বিকজ আপনার যারা এক্সক্লুসিভ সায়েন্টিস্ট তারা হয়তো সবকিছু জানে না, তারা পলিটিক্সটা জানে না, এটা জিও পলিটিক্যাল একটা ব্যাপার আছে, গ্লোবাল একটা আছে, এবং সেই বিষয়গুলো হয়তো তারা জানে না। সো আপনাকে, তার মানে আমি দেখছি এখানে প্রস্তুতিটা এখনো আমাদের ওইভাবে নাই, তাহলে এরকম একটা ঘটনা ঘটতো না। দ্বিতীয় যেটা হচ্ছে, এই ভ্যাকসিন কিন্তু আমাদের আরেকটা সুযোগ দিয়েছে যে আমরা কিন্তু এই কোভিডকে কেন্দ্র করে অনেক নয়েজ ক্রিয়েট হয়েছে আমাদের এই বাংলাদেশে, তাই না? এটা মিসম্যানেজমেন্ট বলেন, আমাদের এখানে কিছু করাপশন ধরা পড়েছে, এবং দেখছেন লাস্ট আপনার এই যে ডিজি গেল, অনেকে গেল, সচিব ট্রান্সফার, একটা ব্যাপক একটা হইচই। সো ভ্যাকসিন আমাদের সেই চান্সটা দিচ্ছে যে আমরা একটা প্রদর্শন করা যে আমরা এই ভ্যাকসিন পেলে আমরা এটা চমৎকার ভাবে ডিস্ট্রিবিউট করব, এবং কোনো ধরনের এখানে আপনার কোনো ধরনের চুরি বা কোনো ধরনের অসততা হবে না। এবং সেটা এনশিওর করতে হলে আপনার এখনই দেখতে হবে এটা ডিস্ট্রিবিউটর কারা। ফর এক্সাম্পল এই যে AstraZeneca যারা অক্সফোর্ডের ভ্যাকসিনটা করে, বাংলাদেশে আমার নিশ্চয়ই এখানে কেউ না কেউ আছে বা কোনো ব্যবসায়ী যে অলরেডি তাদের সাথে একটা কন্ট্যাক্ট এস্টাবলিশ করার চেষ্টা করছে। আপনাকে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে, কারণ হচ্ছে এখানে আপনি দেখবেন বাংলাদেশের যে কোনো ইস্যু কিন্তু ওই গভর্নমেন্ট বিরোধী একটা সিস্টেমে চলে যায়। সো আপনাকে এটাও খেয়াল রাখতে হবে যে হু আর দ্য ডিস্ট্রিবিউটার্স, তাদের কি আসলে এফিসিয়েন্সি আছে কিনা, নাকি তারা শুধু এটা নিয়ে ব্যবসা করবে। কারণ পরে দেখা যাচ্ছে এটা নিয়ে আপনার ঝামেলা। আমি যেটাগুলো বলছি এগুলো বলছি যে এগুলো হতে পারে আরকি। আমার এখন থেকে যদি আমরা সতর্ক নিই এগুলো হবে না। এবং যেটা হচ্ছে যে আপনার এই বাই দিস টাইম আমরা সমন্বয়হীনতার ফলে যেটা দেখলাম, এটা কিন্তু একটা ব্যাড সিগন্যাল গেল। কারণ চায়না আমাদের ভালো বন্ধু, তাই না? আমাদের ইউএস ভালো বন্ধু, আমাদের ইন্ডিয়া ভালো বন্ধু। সবার সাথেই তো আমাদের একটা ভালো সম্পর্ক আমরা মেইনটেইন করে চলি। সেক্ষেত্রে আপনি বিএমআরসি যখন ক্লিয়ারেন্সটা দিল, তখন হচ্ছে তাদেরকে এই অ্যাসপেক্ট গুলো দেখা। আবার যেটা হচ্ছে বিএমআরসি এথিক্যাল ক্লিয়ারেন্স দেওয়া মানেই এই না যে আপনি ভ্যাকসিন ট্রায়াল স্টার্ট করে দিলেন। এটা বিএমআরসি থেকে একটা ড্রাগ কমিটিতে যায়। সেই কমিটি হচ্ছে এন্টার লিটারেচার সবকিছু রিভিউ-টিভিউ করে, রিএজেন্ট আসার মতো কিনা। আপনি সেখানে যেয়েও এটা না করতে পারতেন। কিন্তু সেটা না হয়ে দেখা গেল সরকারের একজন আমলাতন্ত্র থেকে একজন হঠাৎ করে বলে বসলো, "না, না আমরা এটা দিব না। এটা পরবর্তীতেই হবে।" না, তার অর্থ কি ইসলাম হাসিব, আমরা তো দেখছি ভ্যাকসিনের ট্রায়াল ভারত, ফিলিপিন্স, থাইল্যান্ডের মতো দেশ, অনেক দেশ অংশগ্রহণ করছে। বাংলাদেশের চীনেরটা তো যুক্ত হয়েও হতে পারল না। তার অর্থ কি যে আমরা কোভিড-19 ভ্যাকসিনের ট্রায়াল আমলাতান্ত্রিক জটিলতায় ঝুলে গেল? সহজভাবে টিকা প্রাপ্তির সম্ভাবনাও কমে গেল? না, না, আমলাতান্ত্রিক জটিলতা আমি ঝুলে গেল এটা ওইভাবে বলব না। আমলাতান্ত্রিক জটিলতা বলব না এই কারণে, কারণ হচ্ছে এটা ওই আমলাতন্ত্র পর্যন্ত গড়ায় নাই। আমলাতন্ত্র পরে এসে বলছে। বিষয়টা হচ্ছে আমি যেটা বলতে চেয়েছি যে যখন হচ্ছে এই বিএমআরসি, আমি জাস্ট সমন্বয়ের জায়গাটা বুঝাতে জি। চাই যে বিএমআরসি এথিক্যাল কমিটি যখন এটা রিভিউ করলো, এটা একটা বড় কমিটি। তাদেরকে এই জিনিসগুলা মাথায় রাখতে হবে যে এই সব বিষয়ে কি ইমপ্লিকেশন আছে। তারা হচ্ছে জেনে নিবে। তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলবে। আপনি যতই যা কিন্তু বলেন এই যে একটা স্বাধীন স্বতন্ত্র প্রতিষ্ঠান তো তার নিজস্ব নীতিমালায়, তার বিবেচনায় চলবে। কি এত জায়গায় ধর্ণা দিলে কি তার পক্ষে কাজ করা সম্ভব? না, না, ধর্ণা দেওয়ার বিষয় না। আপনার যেহেতু এটা একটা, আপনি দেখবেন জাকারিয়া ভাই একটা কথা বলেছেন যে বাণিজ্য মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে একত্রে কাজ করছে। ইউকের একটা উদাহরণ দিতে যেয়ে। বিষয়টা হচ্ছে সমন্বয়। এটা কিন্তু ধর্ণা দেওয়ার কোনো বিষয়, মানে বিষয়টা কি? কারণ হচ্ছে একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে যে অক্সফোর্ডের ভ্যাকসিনের যে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেন্সটা হবে, চায়নার ভ্যাকসিন নাও হতে পারে, যেটা আপনার প্রশ্নের মধ্য দিয়ে উঠে এসছে। জি। বিকজ ভ্যাকসিনের ক্ষেত্রে কিন্তু ট্রান্সপারেন্সি, এথিক্যাল ইস্যুগুলা খুবই ইম্পোর্টেন্ট। তাই না? সো ইউ ডোন্ট নো, আমরা কিন্তু এই যে সিনোভ্যাকের লিটারেচার অত ভালোভাবে আমরা জানিও না, তাই না? এটা এখন হয়তো বেরোচ্ছে, দুই একটা জিনিস আমরা দেখছি বা পাচ্ছি, হ্যাঁ? কিন্তু অক্সফোর্ডের প্রসেসটা কিন্তু অন্যরকম ছিল। সেখানে হচ্ছে আপনার তারা, এবং আপনি দেখেন তারা ল্যান্ডসেটে পাবলিশ করেছে এবং পাবলিশের পরে তারা মিডিয়াতে এসছে। তো আমার যেটাই হচ্ছে, আমি কোনটাই দোষারোপ করছি না, কোনটাই না মানে করছি না। সমন্বয়ের কথাটাই বলছেন আপনি। সমন্বয়টা এমনভাবে করা যাতে আপনি আসলেই এটা ইফেক্টিভলি এবং আবুল হাসনাত মিল্টন, আপনি বাংলাদেশের রাজনীতিটা জানেন, আমরা জানি আপনার কিছু এখানে যোগাযোগও আছে। সেই জায়গা থেকে এই যে বিএমআরসি, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় ভ্যাকসিন নিয়ে যেই একবার আইসিডিডিআরবিকে অনুমোদন দেওয়া, আবার সেটা আটকে দেওয়া, আপনার কাছে কেমন লেগেছে? আমি স্বাস্থ্য সচিবের এই ভ্যাকসিন ট্রায়াল হবে না এই পরামর্শে খুবই বিস্মিত হয়েছি। আমাদের বিএমআরসির চেয়ারম্যান, আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর মোদাসসের আলী, উনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিকল্প নির্বাহী পরিচালকও, উনি একজন সাবেক উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী। উনি কিন্তু স্পষ্ট লিখেছেন কিভাবে
এই প্রক্রিয়াটা তাকে অনুমোদন দেয়া হলো। বিএমআরসি তে আমরা যখন এথিক্যাল অ্যাপ্রুভালের জন্য আবেদন করি, একটা বিস্তারিত ফর্ম আছে এবং আমরা ওই ভ্যাকসিনটা সম্পর্কে জানি না জানি, বিএমআরসি তে কিন্তু ওই ভ্যাকসিনের ডিটেলস জমা দেওয়া আছে। সেই জমা দেওয়ার ফলে বিএমআরসির এথিক্স অ্যাপ্রুভাল কমিটির একজন আলাদা প্রধান আছেন, সম্ভবত প্রফেসর শায়লা ম্যাডাম, তার নেতৃত্বে একটা বড় কমিটি এটাকে বিস্তারিত দেখে তারাই অনুমতিটা দিয়েছে। তো প্রফেসর মোদাসসের আলী যেখানে চেয়ারম্যান এবং যেখানে শায়লা ম্যাডামের নেতৃত্বে একটা এথিক্স বডি এই অ্যাপ্রুভালটা দিয়েছে, আমার মনে হয় না তারা বিজ্ঞান কিংবা অন্যান্য প্রাসঙ্গিক যেটা হাসিব বলার চেষ্টা করেছে সেই জায়গাগুলোকে অ্যাড্রেস না করেই তারা এটা করেছে। কিন্তু একজন সচিব কোন ক্ষমতা বলে বলতে পারে যে এই ট্রায়াল হবে না? এটা কিন্তু মানে আমি তো 4টা মহাদেশে কাজ করেছি, অনেক বয়স হলো, আমি এরকম একটা অধ্যত্ত আমি এটা ধারণাও করতে পারি না। হাসিব, আপনি কি এই বিষয়ে যুক্ত করবেন না? তো আমি একটা বিরতির পর থেকে ফিরে আসি। না না, আমি ওইটা বলেছি যে বিএমআরসি কিন্তু আপনার কোনো গভর্নমেন্ট বডি, অটোনমাস বা বিটা না, বিএমআরসি একটা স্বতন্ত্র রেগুলেটর। জি, রেগুলেটরকে আপনি মন্ত্রণালয়ের সচিব বলতে পারেন না যে তো এটা হবে না। এটা করা যাবে না। আমি যেটা বলতে চেয়েছি আসলে যে আপনি না, সচিব বলেছেন এটা দুটি আন্তঃরাষ্ট্রীয় বিষয়, এরকম না সবই ঠিক আছে, না আন্তঃরাষ্ট্রীয় বিষয়টা হচ্ছে ইশতিয়াক ভাই, আমি যেটা বলতে চেয়েছি, আমরা তো সবই বুঝি, পলিটিক্স, ডিপ্লোমেসি সবই, এই তলে তলে অনেক কিছুই হয়। আমি একটু জিনিসটা শব্দটা ইউজ করি যে আপনি তলে তলে যোগাযোগ করেন, তলে তলে অনেক কিছুই হতে পারে, কিন্তু আপনি প্রকাশ্যে যখন বলেন সেটা তো আপনি আইন সিদ্ধ না, সেটা আইন সিদ্ধ না, সেটা ডিপ্লোম্যাটিক্যালিও সাউন্ড না, মানে অ্যাপ্রোপ্রিয়েট না। আপনারা আছেন আমাদের সঙ্গে, দর্শক আপনারাও আছেন আমাদের সঙ্গে, একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকবেন। আরেকবার স্বাগত পূর্বাচল রিজেন্ট টাউন সংবাদ সংলাপে। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা, আছেন অধ্যাপক ডাক্তার আবুল হাসনাত মিল্টন, উনি যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়া থেকে, আছেন ডাক্তার আবদুল্লাহ জাকারিয়া লন্ডন থেকে, এবং নুরুল ইসলাম হাসিব, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ পোস্ট। আবদুল্লাহ জাকারিয়া, এই যে আপনি শুনছিলেন এই বক্তব্যগুলো, বিল গেটস সহ অনেকেই বলছেন যে এই টিকা হবে একটি পাবলিক গুড, শেষ পর্যন্ত কি তা থাকবে নাকি এটারও বাণিজ্য হবে? আপনার কি ধারণা? আসলে এখানে দুটো জিনিস আমি বলতে চাই। একটা হচ্ছে যে বাণিজ্য এবং মানব কল্যাণ, অর্থাৎ সার্ভিস ইন্ডাস্ট্রিটা কিন্তু বিশেষ করে মেডিকেল সার্ভিসেস ইন্ডাস্ট্রি গুলো এরকমই, যে এখানে মানব কল্যাণও হয় আবার টাকা পয়সা বানানোর কাজও হয়। অর্থাৎ বাণিজ্য প্লাস হিউম্যানিটেরিয়ান বিষয়, এই দুটো ইন্টারটোয়েন, মানে একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো করোনা ভাইরাস কিন্তু একটা কাজ করেছে, সারা পৃথিবীতে হেলথ সার্ভিসের কি অবস্থা সেটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে একটা। আর এটা হচ্ছে আমরা কত দ্রুত এই মহামারীর বিরুদ্ধে একসাথে সারা গ্লোবালি কাজ করতে পারি সেটাও দেখিয়ে দিয়েছে। এই দুটো জিনিস খুব হয়েছে। আরেকটা জিনিস যেটা হাসিব এবং আমার শ্রদ্ধেয় মিল্টন ভাই বলছিলেন, যে আসলে রুলস অফ বিজনেস, অর্থাৎ একটা দেশের ভিতরে কে কিভাবে কন্ডাক্ট করবে, কোন মন্ত্রণালয় কিভাবে কাজ করবে, কোন সচিব কি বলবে, কার কি দায়িত্ব, সেটা বাংলাদেশে ইজ ভেরি ব্লাড এবং ডিফিকাল্ট টু মানে এস্টাবলিশ। এখানে যে যার মতো চলে আর কি, এটাই নর্ম। তো ইট হ্যাজ টু বি স্টপড আর কি। এটা আমরা এখানে স্টপ করতে পারবো না এই টক শোতে। তো যারা শুনছেন নীতি নির্ধারণী মহলে, শুধু একটা না, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ উদাহরণ আছে যে ঢাকা মেডিকেল কলেজে কার পোস্টিং হবে সেটা হয়তো কোনো একটা জায়গায় অন্য একটা মানে অন্য একটা চায়ের স্টলে হয়তো ডিসিশন মেকিং হয়। এই জিনিসগুলো থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে যদি আমরা আর কি উন্নত দেশের পর্যায়ে যেতে চাই। এখন ভ্যাকসিন নিয়ে আমি একটা কথা বলি, বিল গেটস তো অনেক ভালো ভালো কথা বলছেন এবং এইগুলো কিন্তু উনি আগেও প্রিডিক্ট করেছেন। উনি কিন্তু স্বাস্থ্য বিজ্ঞানের লোক না, কিন্তু উনি ফিলান্থ্রপিক পয়েন্ট অফ ভিউ থেকে সারা পৃথিবীকে এটা অ্যালার্ট করেছেন। তো যে বিষয়টা নিয়ে কথা, ধরুন কথার কথা আমরা ধরে নিলাম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে ভ্যাকসিন যেটা অ্যাস্ট্রাজেনিকা ম্যানুফ্যাকচার করবে সেটাই হয়তো আসলো কথার কথা প্রথম দিকে। তো সেটার ক্ষেত্রে আপনি যদি দেখেন ডিস্ট্রিবিউট চ্যানেলের কথা বলছিল হাসিব, আমি এটাই বলতে চাই যে দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে এই ভ্যাকসিন তৈরি করার জন্য সিরাম ইনস্টিটিউট, পুনেতে যে সিরাম ইনস্টিটিউট রয়েছে তারা কিন্তু অ্যাস্ট্রাজেনিকার সাথে একটা চুক্তি করেছে যে তারা 1 বিলিয়ন ডোজ ওখানে বানাবে। তো আর অ্যাস্ট্রাজেনিকা কিন্তু এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এটা ওষুধ কোম্পানি, এদের কিন্তু কোনো পোর্টফোলিও ছিল না ভ্যাকসিন বানানোর। আপনি যদি ওদের পিছনের ইতিহাস দেখেন, অ্যাস্ট্রাজেনিকা এমন কোনো বড়
ভ্যাকসিন বানানোর প্রতিষ্ঠান না। এখানে যেটা হয়েছে, এখানে একটা চুক্তি, মানে ডিল বলে, দে আর দ্য ডিল মেকার। ওই যে সিইও দের প্যাসকেল, হি ইজ আ ভেরি শুট গাই, হি মেড এ ডিল উইথ ব্রিটিশ গভর্নমেন্ট, বলছে যে ভাই আমি তোমাদেরকে ভ্যাকসিন বানাই দেবো, 1 বিলিয়ন বানাবো অক্সফোর্ড শহরে, আমাকে ইনভেস্ট করো। তো ব্রিটিশ গভর্নমেন্ট তাদেরকে কয়েক মিলিয়ন পাউন্ড দিল, তারা এখানে ভ্যাকসিন বানানোর জন্য বড় ফ্যাক্টরি বানাচ্ছে অক্সফোর্ডের কাছে। তো সেটা, আর এটা অ্যাস্ট্রাজেনিকার ইতিহাস হচ্ছে, এটা অ্যাংলো সুইডিশ কোম্পানি। সেই কোম্পানি কিন্তু একটা প্রাইভেট এন্টিটি, তারা বলছে যে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ নিয়ে আমরা বানাই দেব, সরকারকে বানিয়ে কাকে দেবে, গভর্নমেন্টকে দেবে, গভর্নমেন্ট সেখানে ইনভেস্ট করছে। তো সেটা অক্সফোর্ডে বানাবে, এটা বানানোর পরে সারা পৃথিবীতে কিন্তু ওই বিলিয়ন ডোজ যাবে। এখন কি প্রক্রিয়া যাবে, বাংলাদেশের পরিস্থিতিটা যদি আমি একটু ব্যাখ্যা করি, বাংলাদেশ কিভাবে, বাংলাদেশ ডেফিনেটলি পাবে, কিন্তু আমরা চাই বাংলাদেশ শুড বি এট দ্য ফ্রন্ট অফ দ্য কিউ। প্রথম কিভাবে পাবে সেটার জন্য ব্যবস্থা করতে হবে, তাই না? আসলে তো এই যে টক শো আমরা করছি, এর মাধ্যমে জনগণ আশান্বিত হচ্ছে যে পৃথিবীতে একটা ভ্যাকসিন বা একটা বা একের অধিক ভ্যাকসিন তৈরি হচ্ছে। এই একের অধিক ভ্যাকসিন তৈরি হলে আমাদের জনগণও যেন সেটা থেকে সুফল পাই, সেটাই তো মূল উদ্দেশ্য আজকে আলোচনা করে, মানে আমরা যেন আগে ভাগে এটা পাই। তা আগে ভাগে পাইতে গেলে কি করতে হবে? যারা ভ্যাকসিন বানাচ্ছে তাদের সাথে আমাদের আমাদের আলাপ আলোচনা করতে হবে। আমি এখানে সব কথা এই জায়গায় হয়তো টক শোতে বলা যাবে না। আমরা ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি, বাংলাদেশ যেন সবার আগে ভ্যাকসিন পায়। এখানকার দূতাবাসগুলোতে আমরা কথা বলেছি, আমরা বলেছি যে দেখেন আমাদের এখানে যে সমস্ত কোম্পানিগুলো কাজ করছে, বাংলাদেশ সরকার এই ভ্যাকসিন ডিপ্লোমেসিটা করা দরকার। কারণ পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু মিশন হাউস গুলো যারা রয়েছে তাদের একটা ডিপ্লোমেসি করা দরকার, বাণিজ্য মন্ত্রণালয়ের একটা ডিপ্লোমেসি করা দরকার, এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এখানে সমন্বয় করা, যেটা হাসিব বলার চেষ্টা করলো যে সেকেন্ড ফেজ, আপনার হাতে যখন ভ্যাকসিন চলে আসবে তখন কি আপনি মিটিং করে বলবেন যে ভাই আসলে এটাকে কিভাবে ডিস্ট্রিবিউট করা যায়, কোল্ড চেইন কিভাবে করা যায়, ইনোকুলেশন কিভাবে করা যায়, আমার লোক নিয়োগ করতে হবে, কোন ডিস্ট্রিক্টে কত লোক দিতে হবে, কাকে ভ্যাকসিনটা প্রথম দিব। ধরেন আপনি 50 লক্ষ ভ্যাকসিন পেলেন প্রথমে, তো প্রায়োরিটি বেসিসে আপনি কাকে ভ্যাকসিনটা দেবেন প্রথম? আপনি কি স্বাস্থ্যকর্মীদেরকে প্রথম দেবেন, বৃদ্ধ লোকদের প্রথম দেবেন না? মানে এটার একটা প্ল্যানিং তো লাগবে, তাই না? ইউ ক্যান্ট ডু, মানে আপনি ধরেন 3 মাস পরেই ভ্যাকসিনটা আসলো, কিন্তু এই কথাটা, এই কাজটা তো আজকে আপনাকে করতে হবে। ইউ নিড টু মেক এ কমিটি, প্ল্যানিং, এভরিথিং তো আপনাকে করতে হবে, যে ভ্যাকসিনটা আমি কিভাবে শিপমেন্ট করব, কোথায় রাখবো, কিভাবে কোল্ড চেইন মেইনটেইন করব, কিভাবে আমি জনগণের কাছে পৌঁছাবো, তার জন্য তো একটা সাপ্লাই চেইন তৈরি করতে হবে। সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা কিন্তু আসিফ বলার চেষ্টা করেছে। সেটা বাংলাদেশের একটা আভ্যন্তরীণ বিষয়, সেটা আন্তর্জাতিক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত না, সেটা গভর্নমেন্ট শুড ডু দ্যাট। এটা একটা। আর আন্তর্জাতিক যে ডিপ্লোমেসি, এখানে আমরা কোথায় আছি আমরা জানি না, কারণ যেহেতু আমার সাথে, আমরা হয়তো জানি না যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা স্বাস্থ্য মন্ত্রণালয় বা বাণিজ্য মন্ত্রণালয় তারা কতটা পেনিট্রেশন, কতটা সেখানে ঢুকতে পেরেছে, এটা তো আমরা জানি না। যেমন ব্রিটিশ গভর্নমেন্ট বলছে যে জার্মান কোম্পানি ভ্যাকসিন বানাচ্ছে, আমরা জার্মান কোম্পানিকে এত মিলিয়ন পাউন্ড আগে ইনভেস্ট করলাম, আমাদেরকে 90 মিলিয়ন ডোজের জন্য। এই যে বায়োনটেকের কথা আমরা একটু আগে বলছি, বায়োনটেক জার্মান কোম্পানি, তারা ফাইজারের সাথে মিলে ভ্যাকসিন বানাচ্ছে। বায়োনটেক হচ্ছে রিসার্চ করছে, আর ফাইজার হচ্ছে এই অ্যাম্পল ভ্যাকসিন বানাবে। ফাইজার অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল কোম্পানি, কিন্তু আমেরিকান বেসড, ব্রিটেনেও তাদের বড় সদর দপ্তর আছে। তো তাদেরকে বলেছে যে ভাই আমাদের কিন্তু ভ্যাকসিন লাগবে 60 মিলিয়ন, এত পয়সা দিলাম, আমরা আগে দিবা যদি তোমরা বের করতে পারো। হ্যাঁ, তো এরকম ভাবে বিষয়গুলো কিন্তু হচ্ছে সারা পৃথিবী ব্যাপী। আমি শিওর আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং বিভিন্ন সচিব এবং বিভিন্ন লেভেলে মন্ত্রণালয়ে এই কথাগুলো নিয়ে ওনারা নিশ্চয়ই ভাবছেন। যেই ভাবনাটার কথা জানবো হাসিবের কাছ থেকে, উনি তো একই সাথে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টও, উনি জানেন যে ওই ভ্যাকসিন ডিপ্লোমেসি কী হবে। কিন্তু মিল্টন ভাইয়ের কাছে আসছি, যে মিল্টন ভাই, এই যে একটা কৌশলের কথা বলা হলো যে টিকা পাওয়ার ক্ষেত্রে কোথাও কেউ বিনিয়োগ করছে, কেউ হয়তো অন্যরকম পন্থা অবলম্বন করছে, বাংলাদেশের কৌশলটা কি ধরনের হতে পারে আপনার দৃষ্টিতে? বাংলাদেশ যে ইন্টারন্যাশনাল ভ্যাকসিনের যে নেটওয়ার্ক আছে, সেখানে বাংলাদেশ কিন্তু ডোনার কান্ট্রিও। বাংলাদেশ $50,000 ডোনেটও করেছে। বাংলাদেশ ডিপ্লোম্যাটিক্যালি নিয়মিত যোগাযোগ রাখছে, এবং পৃথিবীতে যেটা জাকারিয়া বলার চেষ্টা করেছে যে এই ফার্মাসিউটিক্যালসের এটা একদিকে ব্যবসা আর একদিকে মানব কল্যাণ। সো পৃথিবীতে কিছু দেশ এটা ফ্রি পাবে, যাদের মাথা পিছু আয় একটা নির্দিষ্ট পরিমাণের কম, সেই সব দেশে এই ভ্যাকসিন ফ্রি যাবে। এই বিষয়গুলো তৈরি করা আছে, এবং আমি বিশ্বাস করি যে ভ্যাকসিন যখন পৃথিবীর কাছে আসবে, বাংলাদেশ
খুব দ্রুতই পাবে। আমার ওরই হলো যেটা হাসিব বলেছে, যে বাংলাদেশে আসার পরে আমরা যে মার্চের করোনার কাজকর্ম শুরু করি মেতে, তো ভ্যাকসিন আসার পরে যদি আমরা ডিস্ট্রিবিউশন এবং অন্যান্য জিনিস ঠিক করি, আমরা দেরি হয়ে যাবে। সো বাংলাদেশের এখন উচিত যে এক্সটার্নালি দে আর ওয়ার্কিং, আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং তার নেটওয়ার্ক কাজ করছে। আমাদের যেটা সমস্যা হয় যে আমরা অনেক বেশি ট্রান্সপারেন্ট না বিদেশের মতো। বিদেশে তাদের মন্ত্রীরা সবকিছু বলেন মিডিয়ায়, আমাদের মন্ত্রীরা হয়তো বলেন না, সেই প্র্যাকটিসটা আমরা এখনো শুরু করিনি, কিন্তু কাজটা হচ্ছে, এটা আমি আমি আশ্বস্ত করতে পারি আপনাদের। কিন্তু আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রস্তুত থাকতে হবে। তাদের অন্যান্য ভ্যাকসিনেশন, ইপিআই, এগুলো কিন্তু আমাদের সাকসেস স্টোরি। আমাদের আইসিডিআর এর আমরা জানি কিনা অনেক ভ্যাকসিনের এই ট্রায়ালের সাথে জড়িত, পৃথিবীর অনেক ভ্যাকসিনের কিছু সাকসেসফুল হয়েছে, কিছু ফেল করেছে। সুতরাং আমাদের বাংলাদেশে এই এক্সপার্টিস গুলো আছে, শুধু সময় নিয়ে উদ্যোগটা নিতে হবে। সো আমি মোর ওরিড হলো ইন্টারনাল ডিস্ট্রিবিউশন, যে আমাদের রেডি থাকতে হবে, এবং আমরা ভ্যাকসিন যদি কুইকেস্ট সময় পাই তাও আর্লি 2021। মানে কুইকেস্ট পেলেও সেটা 21 সালের চলে যাবে। এর আগে পাওয়া আসলে মানে আমরা তো অনেক কিছু শর্টকাট করেছি, অনেক কিছু দ্রুত অতিক্রম করছি, তারপরেও বিজ্ঞানের ন্যূনতম সময়, এবং যদি সাকসেসফুল হয় ফেজ 3 তে, তারপর তো এটা তৈরি করতে হবে। 2 বিলিয়ন ভ্যাকসিন তৈরি করার জন্য একটা সময় দিতে হবে, তারপরে ওটা ট্রান্সপোর্ট। সো আমাদের মানে বিজ্ঞানীরা যেটা ধারণা করছে যে আর্লি 2021-এ যদি সবকিছু সাকসেসফুল থাকে আমরা ভ্যাকসিনটা হাতে পাবো, এবং সব বাংলাদেশের এখন থেকেই ওই আভ্যন্তরীণ প্রস্তুতিটা নেওয়া শুরু করতে হবে। বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে পরিস্থিতি, আমরা গত কিছুদিনের এক্সপিরিয়েন্স যেটা হলো, সেই প্রেক্ষিতে এই ভ্যাকসিন ব্যবস্থাপনা কি হবে, আপনার কোনো শঙ্কা কিংবা আপনার কোনো সাজেশন আছে কিনা? আমার কোনো শঙ্কা নেই, আমি খুব আশাবাদী মানুষ। আমার বাংলাদেশে একটাই সমস্যা, যে আমরা সিদ্ধান্ত গ্রহণটা বিলম্বে করি। আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা এই মুহূর্তে বলছি, যদি হেলথ সিস্টেমের কথা বাদ দেন, আমাদের সিদ্ধান্ত গ্রহণটা করতে হবে। আমরা এখন থেকে যদি সিদ্ধান্ত গ্রহণ করি, আমরা জানি হাউ টু ডিস্ট্রিবিউট ভ্যাকসিনস, একদম তৃণমূল হার্ড টু রিচ এরিয়া পর্যন্ত আমরা দিয়ে আসতে পারি। সুতরাং আমি এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি বা অন্যান্য অব্যবস্থাপনার পরেও আমি আশাবাদী, কিন্তু সিদ্ধান্তটা এখন নিতে হবে। আমাদের এখন বসতে হবে। আমাদের নতুন একজন মহাপরিচালক আসছেন, আমাদের স্বাস্থ্য সচিবও নতুন, স্বাস্থ্য মন্ত্রণালয় অলমোস্ট সবকিছুই নতুন লোকজন দিয়ে, অধিদপ্তরেও বেশ নাড়াচাড়া হচ্ছে, কিন্তু সিদ্ধান্তটা নেন, আর কোনো আশঙ্কা নাই। আপনি আজকে বসুন, যে আসলে আমরা কেমনে ডিস্ট্রিবিউট করবো, তাহলেই হবে। এটা নিয়ে আমি খুব বেশি শঙ্কায় নেই। ইসলাম হাসিব, ভ্যাকসিন ডিপ্লোমেসি, ভ্যাকসিন কূটনীতির কথা বলা হচ্ছে, এবং কূটনীতিতেই তো আমরা খুব হজবরল অবস্থা দেখছি, বিশেষ করে করোনাকালীন এই সময়টাতে আমাদের ফ্লাইট ফিরিয়ে দিচ্ছে ইটালি থেকে, আমাদের যাত্রীরা যেতে পারছে না জাপান, দক্ষিণ কোরিয়ায়। গতকাল আমরা দেখলাম লন্ডনে একই ঘটনা ঘটলো, বাংলাদেশগামী যাত্রীদের হেলথ ডিক্লারেশন ফর্ম অ্যাকসেপ্ট করলো না কাতার এয়ারওয়েজ। কী অবস্থা আমাদের? এটা একটু শেষ সময় এসে এই জিনিসটা একটু খারাপ হয়ে গেছে, এটা ইমেজের জন্য, যে আপনার বিশেষ করে ইটালিতে, এবং সেখানেও কিছু রিপোর্ট দেখেছি আসলে ইটালিতে কিন্তু আপনার ইটালির গভর্নমেন্ট কিন্তু কোনো কোভিড সার্টিফিকেট চায় না। ওখানে ইন্টারনাল কিছু ঘটনা ঘটেছে, কিছু বাঙালি যে তারা কোয়ারেন্টাইন ঠিক মতো মানেনি, এরকম কিছু ঘটনা ছিল। আবার ওই যে আমি একটা কথা বলেছি, আমাদের দেশে কিন্তু সবকিছু নিয়ে পলিটিক্স হয়, আর আমাদের দেশে হচ্ছে সব, পৃথিবীর সব দেশে হচ্ছে আওয়ামী লীগ বিএনপি ভাগ আছে। তো এইটা একটা চ্যালেঞ্জ। তো যাই হোক, সেটা একটা পার্ট, এটা হয়তো সমাধান হবে বা একটা সময় হয়তো বের হয়ে আসবে। আর ভ্যাকসিন ডিপ্লোমেসি, মিল্টন ভাই যেটা বলেছেন যে ঠিকই আছে, যে আমরা মোটামুটি একটা রাইট ট্র্যাকে আছি। আপনি যেমন জানেন যে এটাকে বলে কোভ্যাক্স, একটা আছে যে কোভিড-19 ভ্যাকসিন গ্লোবাল অ্যাক্সেস। তো এটার মধ্যে বাংলাদেশ অলরেডি আমার জানা মতো নক করেছে, অ্যাক্সেস ফ্যাসিলিটি আর কি, কোভ্যাক্স বলে সংক্ষেপে, নক করেছে, এবং তারাও বলেছে বাংলাদেশ এটা অন ট্র্যাক মোটামুটি। এবং বাংলাদেশ জানেন আরেকটা আছে যে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন, গ্যাভি, এবং প্রাইম মিনিস্টারের কিন্তু একটা ব্যক্তিগত ইমেজ আছে, এবং তিনি গত বছর গ্যাভিতে ভ্যাকসিন হিরো অ্যাওয়ার্ড পেয়েছেন। সো সেটা আমার ধারণা কাজে লাগবে বা কাজে লাগাবে পররাষ্ট্র মন্ত্রণালয়। তারপর এসিটি একটা ইনিশিয়েটিভ আছে, অ্যাক্সেস টু কোভিড-19 টুলস অ্যাক্সিলারেটর, মানে এই ভ্যাকসিন রিলেটেড বেশ কিছু আপনার ডাব্লিউএইচও এবং ডাব্লিউএইচও বাইরে কিছু কাজ হয়েছে। এবং এক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, আমার যে কারণে আমি একটু অপটিমিস্টিক, সেটা হচ্ছে আপনি দেখবেন জাতিসংঘের মহাসচিব একটা কথা বলেছেন যে আমরা মানে আমরা কেউ নিরাপদ না যদি সবাই নিরাপদ না থাকে। মানে সে বলছে যে এটা দুইটা পাঁচটা দেশ পেলে হবে না, সবাইকেই পেতে হবে। এবং আপনি কিছুদিন আগে দেখবেন ওয়াশিংটন পোস্টে একটা ওপেড লিখেছে বিশ্বের 8 জন নেতা, সেখানে কানাডা বলেন, সুইডেন,
সাউথ কোরিয়া, তারপর নিউজিল্যান্ড, আর আর 4টা দেশের মধ্যে কে ছিল, তিউনিসিয়ার প্রাইম মিনিস্টারও ছিল, স্পেনের প্রাইম মিনিস্টার ছিল, এরকম আর কি। তারা আপনার এই ভ্যাকসিনের কথা, এটা ডিটেলসটা বলেছে, এবং তারা যেটা বলেছে যাতে এটা অ্যাভেলেবল এবং অ্যাক্সেসিবল করা হয় বা ভালনারেবল পপুলেশনের জন্য, মানে যেটা লো ইনকাম, মিডল ইনকাম এইসব দেশগুলির জন্য। এবং সেখানে তারা এসডিজি রেফারেন্স দিয়েছে, যে আপনি এসডিজির কথা এখন বলছেন, আমার এই দেশগুলো যদি সবাই ভ্যাকসিন না পায়, কারণ এখানে একটা জিনিস পরিষ্কার, আপনি দেখেন যে আপনি ঠিক আছে, আপনি আজকে আমার ফ্লাইট বাদ দিচ্ছেন, এই দিচ্ছেন, আপনার টুডে আর টুমরো কিন্তু আমাকেও লাগবে। কারণ পৃথিবী এখন এই ব্যবসা বাণিজ্য এত ইন্টারকানেক্টেড, আপনি বাংলাদেশকে ফেলেও কিন্তু, কারণ বাংলাদেশের তো একটা সাপ্লাই চেন একটা ব্যাপার আছে, বাংলাদেশ তো এক্সপোর্ট করে, তাই না? বাংলাদেশের কাপড় দিয়ে অনেক বিশ্বে অনেক দেশ ডিপেন্ড করে। সো এগুলো রিলেটেড, এখন রিলেটেড এমন কারণে, এবং সারা পৃথিবীতে মানুষ যোগাযোগ আছে। সো এই কারণে জাতিসংঘের প্রধান বা আপনার এই নেতারা যেটা বলছেন, যে সবাই নিরাপদ না হলে কেউ নিরাপদ না, যে 5টা দেশ ভ্যাকসিন দিয়ে বসে থাকবে চুপচাপ, হবে না, তাতে ওই 5টা দেশের লাভ নেই। তো এটা ইন্টারন্যাশনালি আসলে আমার মনে হয় না যে এটা ফাইনালি ভ্যাকসিন আসলে আমরা একটা সময় হয়তো পাবো। প্রবলেম হচ্ছে এই আমাদের ডোমেস্টিক ন্যাশনাল প্ল্যানিং, যেটা হচ্ছে ওই যে প্রস্তুতি আছে, এটা শুনলেই এখন একটু ভয় লাগে। কারণ আমরা এই যে প্রস্তুতি আছে শুনতে শুনতে পরে তো দেখলাম আমরা এখন জুলাই মাসে কিছুই এসেও নেই। ঝামেলায় পড়ে আছি। সো এই প্রস্তুতি আসলে রিয়াল সেন্স, এবং এটা কিন্তু এমন না, এটা কিন্তু কোনো সায়েন্স, রকেট সায়েন্স কোনো কিছু না। আপনার সমন্বয় করতে হবে, আপনার বসতে হবে, সমন্বয় করে দেখতে হবে, আপনার চেক লিস্ট তৈরি করতে হবে যে আমার এই লাগবে, আমার এই আছে, এই করতে হবে। আপনার ট্রেনিং দিতে হলে এখন ট্রেনিং দিতে হবে। আপনার ইভেন আমি সাথে আরেকটা অ্যাড করি যে ভুলে যাব, এই ইন্টারন্যাশনাল ভ্যাকসিন ধরেন অক্সফোর্ড করুক আর যেই করুক, এই ভ্যাকসিনের সাথে কিন্তু অনেক ব্যাপার আছে। ধরুন বাংলাদেশে কিন্তু ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বিগ ইন্ডাস্ট্রি, তাই না? হুম। তো ভ্যাকসিনের ভায়াল এনে সেইটাকে যদি এখানে প্যাকেজিং করার কাজও কিন্তু আমরা নিতে পারি। আমরা কিন্তু এই সাপ্লাই চেইনে বিভিন্নভাবে যোগ হতে পারি। আমরা শুনছি যে বাংলাদেশের 2টি বড় ওষুধ কোম্পানি নাকি ইতিমধ্যেই যোগাযোগ শুরু করেছে তাদের দিক থেকে, যে তারা কিভাবে এই কাজটা পেতে পারে বা কাজটা করতে পারে। তো আমরা আশা করি যে প্রাইভেট সেক্টর, সরকারের নানা স্বায়ত্তশাসিত সংস্থা, যেটা আপনি বলছিলেন যে সমন্বয়টা হয়তো খুবই একটা বড় ভূমিকা রাখবে আগামী দিনগুলোতে। ডক্টর জাকারিয়া, আপনার কাছে আসছিলাম, যেটা ডাক্তার মিল্টন বলছিলেন যে এটা যদি কুইকেস্ট হয় তাও তো 2021 সালের শুরুর দিকে হয়তো আমরা চিন্তা করতে পারি। তাহলে এই সময়টা তো ট্রায়াল সহ নানা ধরনের প্রস্তুতি চলবে ভ্যাকসিনের ক্ষেত্রে। এই সময় আমাদের মতন দেশগুলোতে, যেখানে মানুষ বেশি, ভূমি কম এবং মানুষের ভিতরে সচেতনতার মাত্রা কম, সমন্বয়ের অভাব যেখানে বেশি, এই জায়গাগুলোতে আমাদের জন্য আপনার পরামর্শ আছে কোনো, যে এই সময়টাতে করোনা ম্যানেজমেন্ট কীরকম হতে পারে? আচ্ছা, করোনা ম্যানেজমেন্ট কিন্তু হচ্ছে যে যদি রোগটা হয়ে যায়, সিম্পটম দেখা দেয়, তাহলে একটা ম্যানেজমেন্ট। কিন্তু ভ্যাকসিনেশনের ট্র্যাকটা হচ্ছে আপনি ভ্যাকসিন দেবেন কিন্তু সুস্থ মানুষকে, তাই না? তো দুটো ব্যাপারই দুটো কথা বলা যায় ডিপেন্ডিং অন টাইম। একটা হচ্ছে যে আমরা যদি ভ্যাকসিনেশনের কথা চিন্তা করি, আপনি যদি ইন্ডিয়ার কথা ইন্ডিয়াতে দেখেন, এই যে কোম্পানির কথা বললাম, সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, তারা কিন্তু বলছে যে আমরা ফেজ 3 এর জন্য বসে থাকবো না। আমরা ফেজ 3 কিন্তু অক্সফোর্ডের ট্রায়াল ব্রাজিলে এবং অন্যান্য আমেরিকাতে, ব্রাজিলে এবং সাউথ আফ্রিকাতে হচ্ছে। ওরাও কিন্তু এই সিরাম ইনস্টিটিউট নিজ উদ্যোগে বলেছে আমরা কয়েক মিলিয়ন ভ্যাকসিন বানিয়ে উই উইল ডু দ্য ট্রায়াল ইন আওয়ার কান্ট্রি, আমরা ইন্ডিয়াতে ট্রায়াল করব। তারা কিন্তু একটা রিস্ক নিয়ে কাজটা করছে। এখন বাংলাদেশ যদি প্রাইভেট সেক্টর বলি আর সরকারি ভাবে বলি, সরকারি সেক্টর উড বি ডিফিকাল্ট, ইভেন প্রাইভেট সেক্টরে যারা ফার্মাসিউটিক্যাল বিজনেসের সাথে জড়িত আছেন, তারা যদি যোগাযোগ করেন সিরাম ইনস্টিটিউটের সাথে এবং একটা কোলাবোরেশনে আসতে পারেন যে উই উইল ডু দ্য পার্ট অফ দ্য ট্রায়াল ইন আওয়ার কান্ট্রি, এটা হতে পারে। এটা আমি বলছি না যে এটা ওনারা দেবেন, কিন্তু এটা সম্ভব। যেসব ট্রায়াল গুলো, এই যে একটা ট্রায়ালের কথা শুনলাম, চায়নার যে ট্রায়ালটা, যেটা হলো না শেষ পর্যন্ত, সেরকম ভাবে কিন্তু যেমন ব্রিটেনে সরকার আহ্বান জানিয়েছে জনগণকে, একটা এনএইচএস রেজিস্ট্রি তৈরি করেছে। সেখানে বলছে যে যখন ভ্যাকসিনটা আসবে সেটা হচ্ছে পুরোপুরি কার্যকরী এবং পুরোপুরি একটা কোম্পানির ভ্যাকসিন তো আনবে না, বিভিন্ন কোম্পানি আনবে। তো বিভিন্ন কোম্পানির ভ্যাকসিন গুলো একটা রেজিস্ট্রির মাধ্যমে ভলান্টিয়ার নিয়োগ করছে। এখন এনএইচএস একটা রেজিস্ট্রি তৈরি করেছে, সেখানে বলছে যে তোমাদের জনগণের মধ্যে বলছে ইউ ক্যান অলসো পার্টিসিপেট ইন ভ্যাকসিন ট্রায়াল, যারা যারা করতে চান নাম লেখান। তো নাম লিখছে এখানে। ব্রিটেনে অনেক মানুষ ভলান্টিয়ার তো অনেক পাওয়া গেছে, তারা অনলাইন রেজিস্ট্রেশন করছে। তারা বলছে ঠিক আছে, আমরা ফাইনাল অফিসিয়াল অ্যাপ্রুভালের আগেই আমরা ট্রায়ালে যেতে রাজি আছি, অর্থাৎ ফেজ 3 ট্রায়ালে আমি রাজি। তো ওই ট্রায়ালে কিন্তু পার্টিসিপেশন নিচ্ছে এনএইচএস, নিচ্ছে ন্যাশনাল হেলথ সার্ভিস ইউকে তে। আর ইন্ডিয়া যদি আপনি দেখেন, সিরাম ইনস্টিটিউট বা ইন্ডিয়ার পত্রপত্রিকা ঘেটে দেখেন, তারাও কিন্তু কয়েক মিলিয়ন বানাচ্ছে এবং ট্রায়াল করছে। তো এই যে কোলাবোরেশনটা, এই কোলাবোরেশনটা সম্ভব। এটা আমি একটা ভ্যাকসিন
প্রিপেয়ারডনেস বলতে পারেন, প্রস্তুতি। মানে আমি ঠিক ভ্যাকসিন এখনো পুরো প্যাকেট মানে পুরো অ্যাপ্রুভড ভ্যাকসিন পাইনি, বাট উই ক্যান কন্ট্রিবিউট ইন সায়েন্টিফিক ইনোভেশন। সায়েন্টিফিক যে ইনোভেশন হচ্ছে সেখানে আমরা বাংলাদেশকে একটা বিজ্ঞান মনস্ক দেশ হিসাবে দাঁড়াতে হলে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কিন্তু সুনামের সাথে অনেক কাজ করছে। পৃথিবীর বিভিন্ন দেশে অনেক ওষুধপত্র রপ্তানি করছে সুনামের সাথে। তো সেইটা কিন্তু সম্ভব, এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে অনেক অনেক ভালো ট্যালেন্টেড মানুষ আমাদের আছে, তারা কিন্তু এটা করতে পারে। এটা আমার একটা পরামর্শ হতে পারে। আরেকটা যেটা ট্রিটমেন্টের ক্ষেত্রে তো অনেক কথা আমরা বলেছি, আসলে সত্যিকার অর্থে এটার তো কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই, আমরা জানি। তো 90% লোক বাসায় থেকে ভালো হয়ে যেতে পারে। আমাদের যে সচেতনতা স্বাস্থ্যবিধির কথা, এটা আপনারা যারা গণমাধ্যমে আছেন সেটা আসলে প্রচার, সেটারই গণমাধ্যম নিয়মিতই বলে যাচ্ছে। এবং আসলে যেটা হলো কি যে বাংলাদেশে 26শে মার্চ থেকে যে ছুটিটা শুরু হয়েছিল, তখন যদি একটা খুব কড়াকড়ি একটা লকডাউন করা যেত, তাহলে তো এতদিন পরে এসে আমরা একটা ফ্ল্যাটেন সিচুয়েশনই দেখতে পেতাম। কিন্তু এখন আমরা ঠিক বুঝে উঠতে ফ্ল্যাটিং অবস্থায় আছে না পিক উঠেছে, পিক কখন ছিল চলে গেছে না আসবে, একটা খুব কনফিউশন জায়গার মধ্যে আমরা আসলে বাস করছি। এটা মিল্টন ভাই উত্তর দিবেন, কারণ উনি এপিডেমিওলজিস্টে আর ভ্যালু কি জিনিস এটা উনি আপনাকে বুঝাবেন। এখন আমাদের দেশে কেন আর ভ্যালু তৈরি করা হয় নাই এটা আমি বলতে পারবো না, মিল্টন ভাই ভালো বলতে পারবেন। আমি মিল্টন ভাইয়ের কাছেই যাচ্ছি ঠিক এই জায়গাটায়। আমাদের এই মুহূর্তে ভ্যাকসিন যতদিন না আসবে ততদিন আমাদের ব্যক্তিগত সুরক্ষার দিকে নজর দিতে হবে, স্বাস্থ্যবিধি এবং স্পষ্ট। আমরা টেলিভিশনে বলছি, আমরা মোবাইল ফোনের রিংটোনে বলছি, কিন্তু এটাই সব না। একদম তৃণমূল পর্যায়ে কমিউনিটি অ্যাওয়ারনেসের জন্য যেসব পদক্ষেপ নেওয়া উচিত সেগুলো আমরা ঠিক মতো নেইনি। আর পিক মানে পিক তখনই হয় যখন একটা সিঙ্গেল সোর্স থাকে। যেমন আপনি একটা বিয়ে বাড়িতে গেলেন, সেখানে একটা ফুড পয়জনিং হলো একটা, কিন্তু আপনার সোর্সটা যখন কন্টিনিউয়াস থাকে, যখন কমিউনিটিতে ছড়িয়ে যায়, যেমন লকডাউনে আমরা সবকিছু বন্ধ করে দিই, তখন কিন্তু বন্ধ করে কন্ট্যাক্ট ট্রেসিং করে বা অন্যান্য কাজ করে সেখানে মানুষ থেকে মানুষের ছড়ানোর জায়গাগুলো আমরা বন্ধ করে দেওয়ার চেষ্টা করি। কিন্তু এখন তো আমরা সেটা করছি না, এখন মানুষে মিক্সিং হচ্ছে। সুতরাং এখন আর এই অবস্থা যদি চলতে থাকে আমরা কোনো পিক পাবো না। আপনি আমাদের এই গ্রাফটা দিয়ে দেখবেন যে ঢেউয়ের মতো একটু একদিন 100 বাড়ে, একদিন 200 কমে, এভাবেই যাচ্ছে। যেহেতু আমাদের কমিউনিটিতে মিক্সিংটা চলছে, সেটা এটাকে আমরা বলি কন্টিনিউয়াস সোর্স। সেই সোর্সটা যেহেতু কন্টিনিউ করছে, সুতরাং আমরা আর পিক পাবো না। যদি ভ্যাকসিন আসে তখন এটা স্টপ হবে, আর যদি ভ্যাকসিন না আসে তাহলে আমাদের পুরা জনসংখ্যার 70% লোককে করোনা এক্সপোজড হতে হবে। সেটাও দ্রুততম গতিতে হইলেও সেটাও বছর খানেকের একটা মিনিমাম 1 বছরের মতো লাগবে। সুতরাং এই মুহূর্তে পিক কবে পাবো, এই ঈদের চাঁদের মতো পিক খোঁজার কোনো মানে তাত্ত্বিক কোনো পিক খোঁজার প্রয়োজন আছে বলে মনে হয় না, বলে কিছু নেই। মানুষ আর এখনো আমরা তো লকডাউনে আর যাবো না। দেখেন এই যে ওয়ারি প্রথম দিকে বাড়ার পরে ওয়ারি কিন্তু কন্ট্রোল আসছে। লকডাউন ভ্যাকসিন ব্যতীত একমাত্র প্রমাণিত সফল কৌশল, সেটা আমরা যেহেতু করিনি, এখন নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। মাস্ক পরুন, নিয়মিত হাত ধুতে হবে সাবান পানি দিয়ে, এবং সেটা 20 সেকেন্ড, এবং মানুষ থেকে মানুষকে যতটুকু সম্ভব দূরত্ব বজিয়ে রাখতে হবে। দূরত্ব যদি না বজাতে পারেন তাহলে হাত ধোয়া এবং মাস্ক, এই তিনটা করতে হবে। এবং আপনি ইস্তেক ভাই আপনি জানেন যে আমরা আর্সেনিক মোকাবেলা করেছি, আমাদের ওয়াটার স্যানিটেশন, এই যে মানুষ ওপেন জায়গায় ক্রিকেট, এইসব কিন্তু আমরা মানুষের এই আচরণটা চেঞ্জ করেছি, এনজিও নেটওয়ার্ককে আমরা কাজে লাগিয়েছিলাম। এবার কিন্তু আমরা এনজিও সেটার জন্য তো ডাক্তার আবুল হাসনাত মিল্টন অনেক মূল্য দিতে হয়েছে, অনেক সময় ব্যয় করতে হয়েছে, অনেক শ্রাদ্ধ হয়েছে। তারপর একটা সময় গিয়ে আমরা হয়তো অনেকের কাছে, অনেক দরিদ্র দেশের কাছে মডেল হতে পেরেছি। কিন্তু করোনা তো ক্ষমা করবে খুব কম, তাকে সময়ও দিচ্ছে খুব কম। সেটা তো আমাদের মার্চের কাজ ছিল। মার্চ মাসে আমরা যদি এনজিও গুলোকে ইনভলভ করতাম তাহলে কিন্তু তৃণমূল পর্যায়ে আমাদের এই চিন্তাগুলো করতে হতো না। যাই হোক আমরা করিনি, আমাদের এই ব্যর্থতা স্বীকার করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর নিদারুণভাবে ব্যর্থ হয়েছে। এটা এই স্বীকার করেই তারপরে আমাদের আগামীতে সার্ভাইভ করার জন্য আমাদের তো কাজ করে যেতে হবে, বসে থাকার তো কোনো সুযোগ নেই। সুতরাং ব্যক্তিগত সুরক্ষাটা নিশ্চিত করেন। কেউ মাস্ক না পরে বেরোলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেন, ফাইন যদি করার কথা থাকে ফাইন করুন। যাই হোক, আমাদের প্রায় সময় শেষ, একদম শেষে এসে নুরুল ইসলাম হাসিব, নতুন ডিজি, নতুন হাসপাতাল পরিচালক, নতুন মুখ, আপনি কি আশা করছেন সমন্বয়ের জায়গাটা উন্নত হবে কিছুটা, যেটাকে ফেস লিফটিং বলে, ভাবমূর্তির কোথাও পুনরুদ্ধার হবে? না, এখন এই মুহূর্তে ওইগুলো নিয়ে আমি খুব চিন্তিত না। এই কারণে আমাদের ওই
যেটা হয় মানে এই ঝামেলা লেজে গোবরে সব হয়েছে আমরা একটা ফেজে চলে আসছি। সো আমাদের ওই ক্রাইসিস ওই টাইমটা ওভার। আমাদের সামনে ২ টা ইস্যু আছে। একটা বললাম যে ভ্যাকসিন আসছে সেটা প্রপার প্ল্যানিং। আরেকটা বিষয় হচ্ছে যেটা হয়তো নতুন ডিজি, কারণ আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, ডিজি কিন্তু আপনার মন্ত্রণালয় যা বলবে সেটাই। এখানে ডিজি অফিসে গাছের পাতাটাও নড়ে মন্ত্রণালয়ের কথা। এটা আমি জাস্ট আপনার বললাম আরকি। সো বিষয়টা হচ্ছে কিন্তু তারপরেও তাকে কিছু একটা পলিসি দিতে হবে যাতে আমাদের স্বাস্থ্যে মানে সমস্ত হসপিটাল ক্লিনিক ১০০% চালু হয়। কারণ এখন কিন্তু আপনার নিউ নরমালে এই চিকিৎসাগুলো আসতে হবে। এখন কিন্তু এইটাই বাস্তবতা মেনে নিয়ে, তো সেক্ষেত্রে চিকিৎসকরা কিভাবে করবে? আপনার হেলথ কেয়ার ওয়ার্কার আছে, চিকিৎসা বলেন, নার্স বলেন, ক্লিনার বলেন, মানে মোট কথা হচ্ছে সারা বাংলাদেশের স্বাস্থ্য সেক্টর এখন কিভাবে রিওপেনিং টা হবে? এখনো কিন্তু সেটাই সবাই হলো। ওইভাবে ফুল সুইং না। তো এইটার একটা মডালিটি তৈরি করা এবং এটাকে আপনার আসলেই আপনার এটাকে নতুন আমরা করে দেখি আবার কি হয় এবং আমাদের সেই প্রত্যাশা থাকলো যে নতুন ডিজি, নতুন পরিচালক, আরও হয়তো নতুন উদ্যম, যেটাকে আমরা নতুন মুখ বলছি না, নতুন উদ্যম দেখতে পাবো। সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। ডক্টর আবদুল্লাহ জাকারিয়া, আবুল হাসনাত মিল্টন এবং নুরুল ইসলাম হাসিব, আপনাদের তিনজনকে ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।